আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঘূর্ণিঝড় রিমালের বিলীন উপকূলের হাজারো ঘরবাড়ি ভেসে গেছে, ক্ষেত খামার, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। অবস্থা খুব খারাপ আমাদের, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে রয়েছি আমরা। পানির গতি আরো বাড়ছে, পানির মানুষের খাওয়ারও পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। রাজধানীর কিছু জায়গায় এখন জলাবদ্ধতা। সিলেট, ময়মনসিংহ, কুমিল্লায় আগামীকালও বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরে জারি আছে ৩ নম্বর সতর্ক সংকেত। নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে। এমপি আনার হত্যাকাণ্ডের কুল কিনারা করতে পারছে না দুদেশের গোয়েন্দারা। রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য আসামিদের। মূল অভিযুক্ত শাহীনের রহস্যময় বাড়ি ঘিরে কৌতূহল। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সরঞ্জাম বিতরণ হচ্ছে আজ। রিটার্নিং অফিসে ভিড় করছেন প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্টরা। পরিশোধের বদলে ব্যাংক ঋণ বাড়ছে সরকারের। রাজস্ব আদায়ে ভাটা, ব্যাপক হারে কমেছে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ। সরকারের রেভিনিউর একটা ক্রমান্বয়ে বড় অংশ এই অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ পরিষেবায় চলে যাচ্ছে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ। খুলনার কয়রা আর বরগুনা সদরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ চরাঞ্চল সহ বেশ কিছু উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা। চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, সাতক্ষীরা সহ কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। সুন্দরবনের সুপ্তি, হারবাড়িয়া, দুবলারচর, হিরন পয়েন্ট, কটকা সহ বিভিন্ন এলাকায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি বন বিভাগের কর্মীরা। সাইক্লোন শেল্টার থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ শহর জলাবদ্ধ। সকালে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ের মাটি ধসে যান চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। এতে আটকা পড়ে পর্যটকবাহী নৈশকোচ। উপকূলের পাশাপাশি ক্ষতি হয়েছে পাহাড়েও। চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়িতে জলমগ্ন 3 শতাধিক পরিবার। বসতঘরে পানি উঠে যাওয়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ি আর ফসলের ক্ষেত। গতকাল উদ্ধার কাজ চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার সার্ভিস কর্মী রাসেল হোসেন। আহত একজন হাসপাতালে ভর্তি। এখনও মাটিরাঙ্গায় স্বাভাবিক হয়নি জনজীবন। অনুপযুক্ত মানুষ বাড়িতে ফিরে আসে নাই, বা পানির গতি আরো বাড়ছে, পানির মানুষের খাওয়ারও পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। তো বৃষ্টি হচ্ছে সন্ধ্যা রাতে থেকে, আমরা এত পানি জানি না, হঠাৎ করে পানি আসছে, কারণে চলে গেছে। কিন্তু কইটা তো পানি ঢুকতেছে, আর কইনা 2 ইঞ্চি বাকি আছে আমাদের যে বিল্ডিং এ ঢুকছে, এখানে পানি উঠার মতন অবস্থা খুব খারাপ আমাদের। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে রয়েছি আমরা, বাড়িতে পারি না, আমি অনেক কষ্ট করে বাড়ি এসেছি। 1 লাখ টাকার বেশি লেবু আছে, সব ফিরেই লই গেছে বন্যায়। এরপর ঘর দুয়ার সব নামাই গেলাইছে। 333টা আশা ছিল, এখন সব পাইতেছি না, অল্প কটা আছে। দর্শক, ঝড়ের প্রভাব আর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সুন্দরবনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আপনি এবং কি বলছেন বন কর্মকর্তারা? সেখানকার পরিস্থিতি সর্বশেষ কি আমাদেরকে জানাবেন?
ঘূর্ণিঝড় পরবর্তী কিন্তু সুন্দরবনের যে ক্ষয়ক্ষতির একটি সচিত্র আপনাদেরকে দেখাতে চাই যে আমি এখন রয়েছে নীলডুমুরের মুন্সিগঞ্জ এলাকা, নীলডুমুর এলাকার যে বন বিভাগের অফিস, সেই অফিসের যে ওঠানামা করার যে জেটিটা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত। এটি এমন এবং ভিতরের যে সকল বন বিভাগের কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু একই ধরনের ক্ষতি হয়েছে, এমনটি বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমাদের সঙ্গে সাতক্ষীরার যিনি বন বিভাগের কর্মকর্তা তিনি রয়েছেন, আমরা একটু সরাসরি তার কাছ থেকে জানতে চাই যে ঝড়ে বনের এবং আপনাদের স্থাপনা এবং বন্যপ্রাণীর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। আমাদের স্থাপনা বেশ কিছু জায়গায়, আমাদের মোটামুটি সব ক্যাম্প স্টেশনে কিন্তু খুব খারাপ অবস্থা। আমাদের হলদিমুনিয়া পুরোটাই ডুবে গেছে, আমাদের বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে। আর এখানে তো রেঞ্জ কার্যালয় দেখতেই পাচ্ছেন, আমাদের পুকুর পাড় ভেঙে গেছে, পুরো নোনা পানিতে ভরে গেছে। প্রায় প্রতিটা ক্যাম্প স্টেশনে আমাদের মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা প্রায় কোটি টাকার উপরে নির্মূল করতে পেরেছি। আর আল্লাহর মতো আমাদের সাতক্ষীরা রেঞ্জে এখনো পর্যন্ত কোনো বন্যপ্রাণী মারা গেছে কিংবা এই ধরনের কোনো নিউজ আমরা পাইনি। হ্যাঁ, তবে আমরা তিনটা বন্যপ্রাণী উদ্ধার করে আমরা কলাগাছিয়াতে রিলিজ করেছি, যেগুলো ওই জোয়ারের টানে ভেসে এসেছিল। এখানে আমাদের সিবিজি সদস্য, তারপর আমাদের স্টাফরা উদ্ধার করে এটা করা হয়েছে আর কি। ইসরাত, শুনছিলেন যে সুন্দরবনে এখনো পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বন্যপ্রাণীর প্রাণহানির ঘটনার খবর কিন্তু তারা দিতে পারছে না। তবে 3টি বন্যপ্রাণী কিন্তু লোকালয়ের দিকে চলে এসেছিল, হরিণ, সেগুলোকে তারা ধরে কিন্তু বনে অবমুক্ত করেছে, এমনটি আমাদেরকে বলছিলেন। ইসরাত, এই ছিল সাতক্ষীরার সুন্দরবন কেন্দ্রিক খবর। আকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা বরিশালে যেতে চাই। বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমার সহকর্মী কাউসার হোসেন। কাউসার, সেখানকার অবস্থা কেমন দেখছেন আপনি, এবং ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা সেখানে কি অবস্থা, এখনো কি জলাবদ্ধতা আছে কিনা সেখানে, বা বিদ্যুৎ পরিস্থিতি সেখানে কতটা সচল হয়েছে? ইশাত, ঘূর্ণিঝড় পরবর্তী সময় ধীরে ধীরে দক্ষিণ অঞ্চল তথা বরিশালের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গত দুদিন বিদ্যুৎ সংযোগ ছিল না, ধীরে ধীরে বিদ্যুৎ সংযোগও আসতে শুরু করেছে। তবে যে পানি নেমে যায়নি, বৃষ্টি এবং জোয়ারের কারণে নগরীর বিশেষ বিশেষ রাস্তাগুলোতে যে পানি উঠেছিল বা যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেই জলাবদ্ধতা এখন কিন্তু একেবারেই ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে এই যে নবগ্রাম সড়কটি, এই সড়কটিতে প্রতি বছরই এক পশলা বৃষ্টিতে পানি জমে যায় এবং এই পানি নামতে 1 সপ্তাহ 5 দিন সময় লেগে যায়। কারণ এই সড়কটির পাশে একসময় একটি খাল ছিল, যেটি নবগ্রাম খাল হিসেবে পরিচিত। এই খালটি পর্যায়ক্রমে উন্নয়নের নামে ভরাট করা হয়েছে এবং ভরাট সেটি ড্রেনে রূপ দেওয়া হয়েছে, এবং এই ড্রেনে রূপ দেওয়ার কারণেই কিন্তু এখান থেকে আসলে পানি নামছে না। এবং বরিশাল নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাও সমস্যা রয়েছে। পরিকল্পিত না হওয়ার কারণে এই বৃষ্টির কারণে বা ঘূর্ণিঝড়ে ভারী বর্ষণ হলে এই নবগ্রাম রোড, আমির কুটির, করিম কুটির, বটতলা সহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকে এবং এই পানি নামতে 5 থেকে 1 সপ্তাহ সময় লাগে। এবং এই সময়টাই কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে, যারা এই সড়ক থেকে চলাচল করে। যদি বলি এই নবগ্রাম সড়কটির কথা, এখান থেকে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে প্রয়োজনে, অফিসের জন্য বা স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে, এবং এর কারণেই কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে চলাচল করতে ভোগান্তিতে পড়ছেন। যদিও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বারবার বলছেন যে এই ড্রেনেজ ব্যবস্থা আসলে বা উন্নতি করতে বা এই জলাবদ্ধতার সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছেন, তবে প্রতি বছর একই কথা বলছেন, কিন্তু আমরা কিন্তু দিন শেষে এর কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। ভারী বর্ষণ হলেই এই শহরে জলাবদ্ধতা হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। ইশরাত। কাউসার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম শহরে যেতে চাই, সেখানে আছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং শহরে জলাবদ্ধতা আপনি কেমন দেখছেন? পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? ইশরাত, চট্টগ্রাম শহরের যে সকল এলাকাগুলো আছে প্রায় প্রতিটি এখন পানির নিচে প্লাবিত এবং সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে, এবং সেই জায়গা থেকে পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখিনি বা ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই, যেহেতু জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। তবে যেই জায়গাটা এখন আমি আছি, আগ্রাবাদ এলাকা, এখানে কিন্তু পানিতে এখনও থই থই করছে। যেই সকল মানুষজন কাজ করেন বা কর্মজীবী শ্রমজীবী আছেন, তাদের সাথে আমার কথা হয়েছে, বেশ কয়েকজন মানুষের সাথে আমি কথা বলেছি, সবাই কিন্তু এই ভোগান্তির
বিষয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা এই জলবদ্ধতার যে ভোগান্তি দীর্ঘ সময় ধরে তার একটা সুরাহা কিন্তু চান, এবং এই সুরাহাটার কথা বলে বা এই সুরাহা করা হবে এমনটা বলে কিন্তু বিভিন্ন সময়ে জনগণের দুয়ারে দুয়ারে জনপ্রতিনিধিরা যান, কিন্তু তার ফলাফল বা তার কোনো রকমের আশ্বাসের প্রেক্ষিতে যে কার্যক্রম সেটা দেখতে পান না, যার ফলে তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আর সাধারণ মানুষজনের পাশাপাশি স্কুলগামী কিছু ছেলে মেয়ে বা কলেজগামী কিছু শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে, তাদেরও ভোগান্তির বিষয়টা আমার চোখে পড়েছে। এই বৃষ্টির মধ্যে পাশাপাশি যে পানি, সেই পানি মারিয়ে তাদের যেতে হচ্ছে। সব মিলিয়ে চট্টগ্রামের মানুষের যে দৈনন্দিন চিত্র, ঝড় বৃষ্টি হলেই পানি উঠে যায়, কোমর পানি, হাঁটু পানি, সেই চিত্রটা এখনো বহাল রয়েছে। আর এই জায়গা থেকে যেটা বলা যায় যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। আর এই পানিগুলো কিন্তু সরাসরি নর্দমা নালা থেকে আসছে, ফলে এই নালা নর্দমার পানিগুলোর কারণে কিন্তু যে রোগ, চর্মরোগ যেগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে পারে, এমনটাও একটা আশঙ্কা সাধারণ মানুষজনের আছে। তো সব মিলিয়ে চট্টগ্রামের এই অবস্থা এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কেন্দ্রে থেকেও দুর্ভোগ থেকে রেহাই মিলছে না ক্রিসেন্ট রোডবাসীর। সামান্য বৃষ্টিতেই জমে কোমর সমান পানি, যা সহজে নামেও না। এলাকাবাসী বলছে সড়ক উঁচু করার প্রকল্প নেওয়া হলেও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হয়নি, তাই বছরের পর বছর বৃষ্টির সময়ে পানির সাথেই বসবাস এলাকাবাসীর। অফিসে যেতে সড়কে নেমেই নাকাল এলাকাবাসী, তবে এটা তাদের জন্য নতুন কিছু নয়। এক যুগেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় অভ্যস্ত এখানকার বাসিন্দারা। যারা অফিস যায় বা চাকরিজীবী লোক, তাদের তো অনেক সমস্যা হয়, এরকম পানিতে যাওয়া আসা তো সম্ভব না। খুবই কষ্টে আর কি আছি আমরা, এখানে থাকার মতো কোনো ব্যবস্থা আসলে হয় না, আর এখানে থাকা সম্ভব না। আমরা ছেড়ে দেব রুম, এখানে থাকবো না। এই সড়কটি শহরতলি বা নিচু এলাকা না, রাজধানীর কেন্দ্রে বাংলা মোটর আর গ্রিন রোডের মাঝামাঝি ক্রিসেন্ট রোড। সড়কটিতে এক যুগেরও বেশি সময় ধরে সামান্য বৃষ্টিতেই জমে পানি। 2 বছর আগে ঢালাই দিয়ে 1.5 ফুট উচ্চতা বাড়ানো হয়েছে, তারপরও কমেনি দুর্ভোগ। যদি আধা ঘন্টা বৃষ্টি হয় তাতে ডুবাই যায়, এটা পানির নিষ্কাশনের ব্যবস্থা কম। ওই এতদিন করছে না, এতদিন করার পরে এই পানিতে শুরু দেওয়া হচ্ছে। আগে কোনো পানি ছিল না, 30 বছর আগে এলাকায় কোনো পানি ছিল না বৃষ্টি হলে। সোমবার রাতেও কোমর সমান পানি ছিল এই রাস্তায়। সকাল থেকে পানি নামা শুরু করলেও অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলকারীরা। সবসময় তো এরকম বৃষ্টি হইলেই পানি এরকম থাকে। ঘরের ভিতরে পানি আসলো, ঘরের ভিতরে, রুমের ভিতরে পানি। স্থানীয়রা যখন কথা বলছিলেন তখনই ছুটে আসেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সমস্যা অবকাঠামোতে। নিষ্কাশন লাইন অপর্যাপ্ত, তাই নামছে না পানি। ওনারা এটা উপরে লেভেলে বলুক, আমি আর কি বলুম বলেন, আমরা কাজ করতেছি বলেন। ওনারা একটা মেশিন ছাড়ে, কইলে 2টা মেশিন ছাড়ে। প্রতিদিনই হাজারো মানুষ চলাচল করে এই ক্রিসেন্ট রোডে। এই এলাকার বাসিন্দারা ঠাট্টা করে বলেন, আকাশে মেঘের দেখা মিললেই নাকি এই সড়কে পানি জমে। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে এই সড়কে পানি জমে থাকে কমপক্ষে 2 দিন। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন না করে শুধু প্রকল্পের পর প্রকল্প নিয়ে সড়কের উচ্চতা বাড়াচ্ছে সিটি কর্পোরেশন, তাতে কমছে না দুর্ভোগ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। দুপুরের পর আসাম অঞ্চলের দিকে সরে যাবে ঝড়টি। ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। বলেন, রিমাল ছিল একটি প্রবল ঘূর্ণিঝড়, প্রায় আইলার গতিপথ অনুসরণ করেছে এটি। এর প্রভাবে সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত থাকবে। আবহাওয়াবিদ জানান, উপকূলীয় এলাকা এখন অশান্ত। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর নৌ সংকেত দেখাতে বলা হয়েছে, তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলেও জানান আব্দুর রহমান। বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না। মৌসুমী বায়ু প্রবাহের কারণে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন করতে চায় সরকার। সেজন্য একটি প্রকল্প প্রস্তাব করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। খরচ হবে 796 কোটি টাকা। এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। অর্থ মিলবে মূলত বিশ্ব ব্যাংকের ঋণ ও অনুদান হিসেবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে কক্সবাজারে শ্রমের প্রতিযোগিতা বেড়েছে। সমান সুযোগ না থাকায় অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। তাই সংশ্লিষ্ট এলাকায় কাজের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। সাধারণ সময়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD এসব ঋণের বিষয়ে সমঝোতা করলেও রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের এই অর্থ আসছে বিশেষ ব্যবস্থায়। এখনও ধোঁয়াশায় MP আনোয়ারুল আজিম আনার হত্যার প্রকৃত কারণ। দুদেশের বাঘা বাঘা গোয়েন্দারা মিলেও করতে পারছেন না কুল কিনারা। রিমান্ডে থাকা আসামিরা এক এক সময় দিচ্ছে এক এক তথ্য, যা মেলাতে নাকানি চুবানি অবস্থা। সময়ের সাথে MP খুনের বর্ণনাতেও ভিন্নতা আনছে কিলিং মিশন সাকসেস করা শিমুল ভুঁইয়া। কর্মকর্তাদের ধারণা, লাশ যাতে উদ্ধার না হয় সেজন্যই দিচ্ছে বিভ্রান্তিকর সব তথ্য। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। কলকাতায় বাংলাদেশি MP আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় ডিবির রিমান্ডে শিমুল ভুঁইয়ার সঙ্গে তার ভাতিজা তানভীর ভুঁইয়াও রয়েছেন। এছাড়া শিলাস্তি রহমান নামের এক নারীও রিমান্ডে আছেন। অপরদিকে কলকাতার CID পুলিশের রিমান্ডে আছেন খুনের পর মরদেহ টুকরো টুকরো করা ভয়ঙ্কর কসাই জিহাদ। জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে জানা যায়, খুনের পরিকল্পনার আলাপ আলোচনায় শিমুল ভুঁইয়া হোয়াটসঅ্যাপে কথা বলেছেন। এক্ষেত্রে ইন্দোনেশিয়ার একটি ফোন নম্বর ব্যবহার করেছেন। তিনি গ্রেফতারের পর প্রথমে পুলিশকে বলেছিলেন MP আনারকে একটি চেয়ারে বসিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়ার তথ্য দেন। পরে দিয়েছেন আরেক রকম বর্ণনা। পরের ভাষ্য, খুনের উদ্দেশ্যে নয়, আপত্তিকর ছবি তুলে টাকা আদায়ের লক্ষ্যে আনারকে তারা ফ্ল্যাটে ডেকে নিয়েছিলেন। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে MPর জ্ঞান ফেরেনি। এরপর তাকে খুন করা হয়। এর আগে আরেকটি ভাষ্যে খুনের আগে MPর সঙ্গে ধস্তাধস্তির কথাও বলেছিলেন শিমুল। লাশের খণ্ডিত অংশ বাইরে ফেলা নিয়েও তিনি পুলিশকে কয়েক ধরনের তথ্য দিয়েছেন। ডিবি জানায়, চেতনানাশক প্রয়োগ করে আপত্তিকর ছবি তোলা হয়েছে বলে শিমুল যে তথ্য দিয়েছেন তার সঙ্গে শিলাস্তি রহমানের কথার মিল পাননি তদন্তকারীরা। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শিলাস্তি রহমান জানিয়েছেন, চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার সঙ্গে ছবি তোলার মতো কোনো ঘটনা ঘটেনি। ডিবির ধারণা, লাশ উদ্ধার যাতে না হয় সেজন্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভুঁইয়া। এদিকে কসাই জিহাদ কলকাতার CID রিমান্ডে। তাকে নিয়ে CID পুলিশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও লাশ বা দেহাংশের কোনো সন্ধান করতে পারেনি। MP খুনের ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্যের তদন্ত দল রবিবার সকালে কলকাতায় পৌঁছায়। তারা বাংলাদেশে গ্রেফতার 3 আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো কলকাতায় যাচাই বাছাই করছেন বলেও জানান ডিবি প্রধান হারুন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরিচয় দেন ব্যবসায়ী, কিন্তু কি ব্যবসা করেন তা অস্পষ্ট। রাজধানীর অভিজাত এলাকায় যেমন আছে একাধিক বাড়ি, তেমনি আছে ঢাকার বাইরেও। কোনো বাড়ি আবার রহস্যে ঘেরা, ভেতরে কি হয় জানে না কেউ। বলছি MP আনোয়ারুল আজিম আনার হত্যায় মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের কথা। রাজধানীতে তার এমনই এক রহস্যময় বাড়ির খোঁজ পাওয়া গেছে। কি হয় সেখানে? শাহিনের সাথে কাদেরই বা যাতায়াত ছিল ওই বাড়িতে? আকলাকুস সাফাকে সাথে নিয়ে তা জানার চেষ্টা করেছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। MP আনার নিখোঁজের ঘটনায় আলোচিত নারী সেলেস্তি রহমানকে প্রায়ই বাড়িধারার ভাটারা এলাকার এই বাড়িটিতে নিয়ে আসতেন শাহিন। নির্মাণাধীন বাড়িটির 2য় ও 3য় তলায় আছে বিশেষ কামরা, আলো ঝলমলে ছোট ছোট হলরুম। এমনকি বাড়ির কর্মচারীদেরও উপরে ওঠার অনুমতি ছিল না। শাহিনের সাথে বিভিন্ন তরুণীসহ VIP লোকজনের আসা যাওয়া ছিল, সময় কাটাতেন রাতভর। আমরা কি শাহিন সাহেবের লোক না ডিবির লোক? আমরা আগে শাহিন সাহেবের লোক ছিলাম, পরে ডিবির লোক। মানে আগে শাহিন সাহেবের লোক ছিল। আমাদের দায়িত্ব ছিল হচ্ছে এইসব দেখাশোনা করা, গ্রাউন্ড ফ্লোরে যত যায় পরিষ্কার করা, বাজার টাজার করা।
কিন্তু 3 তলার উপরে ওঠা নিষেধ। 3 তলার না, আমাদের এই ফ্লোরেই ওঠা নিষেধ। বিশেষ পার্টি বা মিটিংয়ের সময় কর্মচারী উপস্থিতি থাকতো বেশি, অনুষ্ঠান শেষে চলেও যেত তারা। কয়জন ছিল তোমরা? ছিল তো অনেকেই স্যার, আমি তো নতুন আসছি, আমি তো জানি না। অনেকে বলতে ফ্লোর তো হচ্ছে দুইটা ফ্লোরে থাকে, বাকি তো কাজ হচ্ছে। তারা আসতো, কাজ করতে। বাড়িধারার খুব কাছের এলাকার এই বাড়িটির জায়গা সহ মূল্য প্রায় 10 কোটি টাকা। ভেতরে সাজসজ্জার খরচের হিসাব দেখে রীতিমতো অবাক হয়েছেন গোয়েন্দারা। দফায় দফায় এমপি আনারকে অপহরণের পরিকল্পনা এই বাড়িতেও হয়েছিল বলে ধারণা গোয়েন্দাদের। যদিও প্রথমে আইনজীবীর মাধ্যমে বক্তব্য জানাবেন বলেছিলেন, পরে আর যোগাযোগ করেননি শাহীন। 5-6 দিন আগে হবে। ডিবি পুলিশ আসা 5-6 দিন আগে রাতে চলে গেছে। রাতে না, এখানে দিনের বেলা আসছে। একা আসছিল? সাথে কি আসছিল? ম্যানেজার। ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার নির্জন পাড়াগাঁয়ে 50 বিঘা জমির ওপর রহস্যময় আলিশান অভিজাত বাড়িটি আক্তারুজ্জামান শাহীনের। তিনি স্থানীয় পৌরসভা মেয়রের ছোট ভাই। দিনের বেলা দারোয়ান ছাড়া কাউকে দেখা না গেলেও রাতের বেলা প্রায়ই নামিদামি গাড়ির আনাগোনা ছিল সেখানে। আমেরিকার পাসপোর্টধারী শাহীন দেশে এসে থাকতেন রহস্যময় এই বাড়িটিতে। এ সময় দেখা করতেন তার বন্ধু এমপি আনারও। পৌর মেয়র দাবি করেছেন তিনি নিজেও জানেন না সেখানে কি হয়, কারা কারা আসা যাওয়া করেন। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। এছাড়াও ঢাকার গুলশান, বনানী, উত্তরায় শাহীনের এমন আরও বাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাটের খোঁজ করছেন গোয়েন্দারা। মূল অভিযুক্ত এমপি আনারকে হত্যার অভিযোগে যিনি অভিযুক্ত, মূল পরিকল্পনাকারী হিসেবে আক্তারুজ্জামান শাহীন, তার বাড়ি এটি। বিভিন্ন সময় অভিযোগ আছে আক্তারুজ্জামান শাহীন তার বিভিন্ন সহযোগী এবং বিভিন্ন প্ল্যান বা বিভিন্ন অপারেশন করার আগে এখানে বসেই পরিকল্পনা করতেন। এমনকি এই ভাটারা এলাকার অনেকটা নিরিবিলি পরিবেশে এই আলিশান বাড়ির বাহিরে থেকে বোঝার উপায় নেই যে এর ভেতরে এরকম পরিকল্পনা করা হতো বা এরকম আলোচিত একজন ব্যক্তি এখানে নিয়মিত যাতায়াত করতেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। এর মধ্যে রিটার্নিং অফিসগুলোয় ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় সেসব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19টি এবং নানা জটিলতার কারণে 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবেশে আমরা ভোট গ্রহণ করব, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ব্যাংক ঋণে উল্টো পথে সরকার, পরিশোধের বদলে বাড়ছে ঋণ গ্রহণের পরিমাণ। গেল রোববার পর্যন্ত ব্যাংকিং খাত থেকে ঋণ প্রায় 51,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন রাজস্ব আদায় আর সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় ব্যাংক ঋণে নির্ভরতা বাড়ছে সরকারের। ফলে বাজেট ব্যবস্থাপনায় বাড়ছে চাপ। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। আশানুরূপ রাজস্ব আদায় করতে পারছে না এনবিআর। 9 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 22,000 কোটি টাকা। সঞ্চয়পত্র থেকেও কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছে না সরকার। 8 মাসে উল্টো পরিশোধ করতে হয়েছে 8,500 কোটি টাকার বেশি। খরচ বেড়েছে বিদেশি ঋণ পরিশোধেও। তাই বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণে নির্ভরতা বেড়েছে সরকারের। অর্থ বছরের প্রথম দিকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছে বেশি, তবে শেষ দিকে বেড়েছে নিট ঋণের পরিমাণ। গেল রোববার পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে প্রায় 51,000 কোটি টাকা। এর নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এটার ফলে আমাদের ঋণ নির্ভরতা এবং ঋণ পরিষেবার যে দায়ভার সেটাও কিন্তু বাড়ছে এবং সরকারের রেভিনিউর একটা
ক্রমান্বয়ে বড় অংশ এই অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ পরিষেবায় চলে যাচ্ছে। বিনিয়োগের যে চাহিদা সেটা যদি আবার বাড়া শুরু করে তখন কিন্তু এটা ব্যক্তি খাতের ঋণ প্রাপ্তির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে, সেটা মনে রাখতে হবে। ব্যাংকিং সেক্টরের ঋণটা তো সীমাবদ্ধ, তাই না? জনগণের ডিপোজিটের টাকাই তো ব্যাংকিং সেক্টরের সোর্স অফ মানে বড় বা লেন্ডিং। তখন এইটার মধ্যে যদি সরকার হাত বসায় তো ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের আপনার শেয়ার কমে গেল, এটাকে আমরা বলি ক্রাউডিং আউট ইফেক্ট। তো সরকার বেশি বেশি যদি ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেয় তাহলে ডেফিনেটলি ক্রাউডিং আউট ইফেক্ট হয়, তার মানে প্রাইভেট সেক্টরের জন্য তখন পরিমাণটা কমে যায়। ব্যাংকাররা বলছেন কিছু ব্যাংকে তারল্য সংকট থাকলেও তা পুরো ব্যাংকিং খাতের চিত্র নয়। বেসরকারি খাতে খুব একটা চাহিদা না থাকায় সরকারি ঋণের কারণে এখনই সংকটের কোনো আশঙ্কা নেই, তবে চাহিদা বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে তারল্যের উপর। আগে ক্রাউডিং আউট ইফেক্টটা বুঝতেন, গভর্নমেন্ট নিলে আমাদের স্পেসটা কমে যেত। এখন কিন্তু যেটা হলো প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু খুব একটা ক্রেডিট ডিমান্ড কিন্তু জেনারেট হচ্ছে না, এটাও কিন্তু সত্যি কথা। বিকজ ওভারঅল ডলারের ক্রাইসিস, কেন আমরা ইম্পোর্ট কোনোভাবে করতে পারছি না, আর ইম্পোর্ট কমলে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউর উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট আসে। ইম্পোর্ট নিয়ন্ত্রণ করা এটাও কিন্তু শুধু করলে যে এটা একমাত্র মেকানিজম, যে একটা অ্যাডভার্স ইম্প্যাক্টও আছে। গভর্নমেন্ট যেভাবে ধরেন টাকা বড় করছে, গভর্নমেন্টের বরিংটা হ্যাজ টু বি অলসো রিডিউসড। এখন ধরেন আমার যে মুহূর্তে প্রাইভেট সেক্টরের যদি প্রেশার আসে অন দ্য মার্কেট, তাহলে কিন্তু গভর্নমেন্ট যদি এই লেভেলে বড় করতে থাকে তাহলে কিন্তু একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে, কিন্তু তখন ডেফিনেট ডিপোজিট আরও বাড়তে পারে। ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংক ঋণের নির্ভরতা কমাতে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা আর উন্নয়নে এগিয়ে যাচ্ছে নারী, অথচ আজও ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে কাটেনি সামাজিক ট্যাবু। কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে মাসিককালীন দিনগুলো আরও চ্যালেঞ্জের। দীর্ঘক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকতে হচ্ছে, গণশৌচাগারও নারীবান্ধব নয়। এতে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে পুরুষকেও। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখুন বিস্তারিত। অ্যাডভোকেট আসমা আক্তার, দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার। আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি। তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি? আমাকে টোটাল 12 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না। চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক। পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে। পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য, সেখানে মাসিককালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বৈকি। বেশিরভাগ দোকানেই সময় দেই, কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না। অ্যাডভোকেট আসমা কিংবা চা বিক্রেতা সোনিয়া, দুজনের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হলেও মাসের বিশেষ কটি দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু এক। বর্তমান সমাজ ব্যবস্থা নারীদের পিরিয়ড বান্ধব না হওয়ায় নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগতে হচ্ছে তাদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক। অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ। মেয়েদের জন্য প্রপার টয়লেটের ব্যবস্থা তো নেই, কিংবা থাকলেও সেটা অপরিচ্ছন্ন, এমনই অপরিচ্ছন্ন যে সেখানে কোনো মতেই প্রবেশযোগ্য নয়। যৌনাঙ্গের বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কটন, বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না, ইভেন আপনার কাপড় ইউজ করছে, এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়, সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে। কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে। নারীদের দাবি, পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পাবলিক টয়লেটগুলো আছে ওখানে ন্যাপকিনের ব্যবস্থা থাকে না, পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না, তারপর একটা সিকিউরিটি একটা ব্যাপার আছে। আমরা যারা কর্মব্যস্ত নারী আছি তারা ঘন ঘন চেঞ্জ করতে পারি না, দিন শেষে আমাদের একটা জটিলতা তৈরি হয় বা চেঞ্জ করার এই সুযোগটাও পাই না।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে ঢাকা শহরে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরির ঘোষণা দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্মকর্তারা। বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ট্রাফিক চিলড্রেন পার্কের লক্ষ্যই হচ্ছে শিশুদের সড়কের নিয়ম কানুন শেখানো। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে জাপানের উন্নয়ন সহযোগী জাইকা। জনগণকে শিক্ষিত করতে তৈরি হচ্ছে ট্রাফিক এডুকেশন সেন্টার বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মেহেদি হাসান।